আজ আমি আপনাদের সাথে একটি সিলাত জাতির জিনের ঘটনা শেয়ার করব। সিলাত জাতের জিন কাদের বলা হয়? সিলাত জিনরা হচ্ছে অত্যন্ত ধূর্ত এবং কৌশলী। সহজে কোনো মানুষকে ধোঁকা দিতে পারে এরা। মানুষের কাজ নকল করা থেকে শুরু করে এরা বিভিন্ন নকশা তৈরিতে পটু। মানুষকে ধোঁকা দেয়া আর মানুষের সন্তানকে পথভ্রষ্ট করা এদের প্রধান কাজ। আমি মূলত ভৌতিক বিষয়ে খুব বেশি ফ্যাসিনেশন ফিল করি, আর সেখান থেকেই মূলত আমার স্টোরি কালেক্ট করা শুরু। আমি ঘটনা শুরুর আগে লিসেনারদের কাছে একটা প্রশ্ন করতে চাই যে আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেমন লাগে একজন মানুষের যখন সে ব্ল্যাক ম্যাজিকের ভিকটিম হয়? তার পরিবারই বা কেমন ফিল করে? আমি জানি যারা এই ঘটনাটি শুনছেন তাদের অনেকেই ভিকটিম, হয়তো জানেন অনুভূতিটা কেমন, কিন্তু যারা জানেন না তারা আমার এই ঘটনাটি শুনুন আর একটু ধৈর্য নিয়ে শুনুন, কিছুটা হলেও জেনে যাবেন। আমার আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি রংপুরের বাসিন্দা আমার এক বন্ধুর বড় ভাইয়ের কাছ থেকে, এবং তিনি নতুন চাকরির সুবাদে ময়মনসিংহে থাকেন। আর যেহেতু উনি ময়মনসিংহে আছেন তাই ওনার ছোট ভাই নিবিড় অর্থাৎ আমার বন্ধুকেও এখানে এক ভার্সিটিতে উনি ভর্তি করিয়েছিলেন, যেন দুই ভাই একসাথে থাকতে পারেন। যার ঘটনা সেই বড় ভাইয়ের নাম কবির। কথাটা বাড়িয়ে আমি ঘটনার প্রেক্ষাপট ও ঘটনায় চলে যাচ্ছি, আর সঙ্গত কারণে আমি ওনার ভার্সিটির নাম উল্লেখ করব না। কবির ভাইয়ের সাথে আমার পরিচয় হয় ভার্সিটিতেই। উনি ছিলেন আমার ফ্রেন্ড নিবিড়ের বড় ভাই। ওনাকে প্রথম দিকে দেখেই আমার কেমন যেন লেগেছিল। ওনার ডান চোয়াল ছিল কিছুটা বাঁকা। একদিন রাতের বেলা ব্রহ্মপুত্র নদীর পাড়ে পার্কে আমরা ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছিলাম আমার পরিচিত মামার চায়ের দোকানে। তাই যতক্ষণ ইচ্ছা আমরা সেখানে বসতে পারতাম। কথায় কথায় জিনের প্রসঙ্গ ওঠায় কবির ভাই আমাদের গম্ভীর গলায় বললেন, তোরা কেউ জিনের ধোঁকা খেয়েছিস? আমরা কিছু বলবো তার আগেই উনি আমাকে বললেন, সাবিত যা, চা আর সিগারেট নিয়ে আয়। আজকে তোদের আমার জীবনে ঘটা ঘটনা বলবো, আর কেন আমার চোয়ালের এই অবস্থা এরপর বুঝবি। ওনার কথা মতো আমি চা আর সিগারেট এনে ওনাকে দিলাম, আর উনি লম্বা একটা দম দিয়ে আমাদের বলতে শুরু করলেন। আমি পড়তাম রংপুরের কোনো এক ভার্সিটিতে, কিন্তু সেখানে ভর্তি হবার আগে ভর্তি কোচিংয়ে আমার সাথে যা হয়েছে তা আমি ও আমার পরিবার আজও ভুলতে পারি না। কোচিংয়ে ভর্তির পর আমি আর আমার বন্ধু ইসমাইল একটা হোস্টেলে উঠবো বলে সেখানে যাই। ইসমাইল আমার বেস্ট ফ্রেন্ড। আমি ছাড়া ওর আর কোনো ফ্রেন্ড ছিল না, কারোর সাথে মিশতো না, কথা বলতো না। কেমন যেন আজব একটা ছেলে ছিল সে, কিন্তু সে ছিল আমার বেস্ট ফ্রেন্ড। আমাদের আর ওদের বাড়ির দূরত্ব ছিল 3-4 কিলোমিটার। স্কুলেই আমাদের দেখা হতো। বাসা দূরে হওয়ার কারণে দেখা করতে পারতাম না আমরা। রংপুর বিভাগ থেকে আমাদের শহরের দূরত্ব প্রায় 70-80 কিলোমিটার। রোজ এত দূর যাওয়া আসা সম্ভব না বিধায় আমরা হোস্টেলে ওঠার সিদ্ধান্ত নিয়েছিলাম। হোস্টেলটি ছিল লম্বা 2 তলা বিশিষ্ট একটি ভবন। হোস্টেলে ওঠার 2 দিন আগে ফোনে কথা বলে আমরা আমাদের রুম কনফার্ম করি, এবং পরের দিন আমরা হোস্টেলে উঠবো বলে জিনিসপত্র নিয়ে হোস্টেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। জিনিসপত্র ওঠানোর আগে আমরা হোস্টেলের ভেতর গিয়ে আমাদের রুম নাম্বার অনুযায়ী চাবি নিতে যাই। হোস্টেলের দারোয়ান আমাদের দেখে খুব খুশি আর কুশল বিনিময় করে আমাদের হোস্টেলের চাবি দিয়ে দিলেন। আমরা চাবি নিয়ে হোস্টেলের 2 তলায় যাচ্ছিলাম। আমাদের রুম নাম্বার চাবিতে লেখা দেখলাম 13। আমি ও ইসমাইল সিঁড়ি দিয়ে উঠছিলাম। উঠতে উঠতে যা বুঝলাম তা হলো ভর্তি পরীক্ষার অনেক দিন বাকি, আর কোচিং শুরু হবার প্রায় 1 সপ্তাহ বাকি থাকায় হোস্টেল প্রায় খালি পড়ে রয়েছে। হেঁটে হেঁটে সিঁড়িতে ওঠার এক পর্যায়ে হঠাৎ আমি দেখলাম যে ইসমাইল আমার সাথে নেই। ও সামনে এগিয়ে গেছে ভেবে আমি সামনে আগালাম, কিন্তু ভাবলাম ও যদি আমার সামনে এগিয়ে যায় আমি তো দেখতে পারবো, তাহলে কি নিচে রয়ে গেল? এই ভেবে আমি সিঁড়ির নিচে গিয়ে তাকিয়ে 2 বার তাকে ডাক দিলাম, স্মাইল, স্মাইল, কই গেলি রে? কোনো সাড়া না পেয়ে ভাবলাম হয়তো জিনিসপত্র পাহারা দেবার জন্য নিচে গেছে। এই ভেবে আমি উপরে উঠবো ভেবে যেই উপরে তাকালাম দেখলাম ইসমাইল আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি রীতিমতো ভয় পেয়ে যাই আর ওকে জিজ্ঞেস করি, কিরে তুই এখানে? কোথায় গিয়েছিলি? তোকে যে আমি ডাকলাম শুনতে পাসনি? একগাল হেসেও বলল, বন্ধু আমি তো এখানেই ছিলাম তোর সাথে সব সময়।
আমি কিছুটা সন্দেহ নিয়ে ওকে ধমকে সরে বসলাম, দেখ স্মাইল, কাজের সময় মজা ভালো লাগে না, এসব করবি না। আর কত কাজ বাকি, এগুলো জিনিসপত্র তুলতে হবে, চল গিয়ে রুম পরিষ্কার করি। সে আমার দিকে প্রচন্ড রাগ নিয়ে তাকালো, বলল চল। এই বলে সে আমার পেছন পেছন হাঁটতে লাগলো। আমি রুমের সামনে গিয়ে তালা খুলে রুমে ঢুকে যা দেখি তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম রুমের ভেতরে ইসমাইল দাঁড়িয়ে আছে। আমি ভ্যাবা চাকা খেয়ে পেছনে ফিরে দেখি ইসমাইল নেই আমার পেছনে। হঠাৎ আমার ভাবনা শক্তি ফেরে ভেতরে থাকা ইসমাইলের কথায়, এহে, রুমটা এত নোংরা, পরিষ্কার করতে টাইম লাগবে। এই বলে সে বাথরুমে যাবে বলে আমার পাশ কাটিয়ে চলে গেল। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছিলাম তার হেঁটে যাওয়া। বলে রাখা ভালো, বাথরুম ছিল সিঁড়িতে ওঠার রাস্তার বিপরীতে, অর্থাৎ রুম থেকে বের হয়ে বাম দিকে সিঁড়ি আর ডান দিকে বাথরুম। এটা কেন বললাম এখনই ক্লিয়ার হয়ে যাবে। স্মাইলের চলে যাওয়া দেখে কি হলো এটা ভেবে আমি যেই রুমের ভেতর যাব অমনি আমার ফোন বেজে উঠল। আমি দেখলাম ইসমাইলের কল। আমি কলটি রিসিভ করে আবার অনেক বড় একটা ধাক্কা খেলাম। ইসমাইল ফোনের অপর পাশ থেকে বলছে, কিরে রুম দেখছিস? আমি নিচে দাঁড়িয়ে আছি, মালপত্র পাহারা দিচ্ছি। কথা শুনে আমি যে নিজের জ্ঞান ধরে রাখতে পেরেছিলাম এই অনেক। আমি ওকে পাল্টা প্রশ্ন করি, ইসমাইল মজা করছিস আমার সাথে? তুই রুমে আসিসনি? তুই না মাত্র রুম থেকে বের হয়ে বাথরুমে গেলি? সে আমাকে কটাক্ষ করে একগাল হেসে বলল, দিনের বেলা নেশা ভাঙ করেছিস নাকি? নিচে আয়, আমি দাঁড়িয়ে আছি। ওর কথা শুনে আমি নিজের সাথে রীতিমতো যুদ্ধ করছিলাম। আমি খুব কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কি হচ্ছে এগুলো এখানে আসার সাথে সাথে। এখানে কোনো সমস্যা নেই তো? আর 7-5 ভাবছিলাম আর নিচে নামছিলাম। ভাবনা শেষ হবার আগেই আমি নিচে এসে দেখি আমাদের জিনিসপত্র টানার লেবার দুজন আমাকে বলছে, মামা আমাদের দাঁড় করিয়ে রেখে আপনারা দুজন কোথায় গেলেন? আমি ওদের বললাম, কেন মামা, ইসমাইল ছিল না আপনাদের সাথে? এই কথা শুনে ওনারা আমাকে বললেন, এখানে আসার পরে তো ইসমাইল আপনাদের সাথে চায়ের দোকানে চা খেতে গেছে, আর তো ফেরেনি। ওদের কথা শুনে আমি নিজেকে বিলিভ করতে পারছিলাম না। কি থেকে কি হচ্ছে সব ভাবতে ভাবতে আমার কাঁধে ইসমাইলের হাত এসে পড়লো। আমি ইসমাইলের দিকে তাকাতেই ও বলল, কেমন দেখলি রুম? ময়লা আবর্জনা বেশি? আমি এই কথা শুনে ওর হাতটা আমার কাঁধ থেকে সরিয়ে ওকে ধমক দিয়ে বললাম যে ও কেন আমার সাথে এভাবে খেলছে। এই কথা শুনে ও আমাকে বলল আমি নাকি পাগল হয়ে গেছি, আর আমার এসব কথা শুনে লেবাররাও হাসছিল। তাই আমি কিছুটা ইতস্তত হয়ে আর কথা না বাড়িয়ে জিনিসপত্র তুলতে চলে যাই। যথারীতি 4-5 ঘন্টা কাজ করে আমরা আমাদের রুমে জিনিসপত্রগুলো সাজাতে সক্ষম হই। খুব টায়ার্ড লাগছিল। এদিকে হোস্টেলে একেবারেই ছাত্র নেই বিধায় হোস্টেলের রাঁধুনি খালা নাকি আসেনি। তাই আমি ইসমাইলকে বলি যে বাইরে থেকে খাবার নিয়ে আসবো। সে আমার কথায় অসম্মতি জানিয়ে আমাকে বলল বাইরে থেকে খাবার এনে খাবার খাবে, কারণ সে হোটেলে বসে সবার সামনে খেতে চাইতো না। আমিও বেশি একটা কথা না বাড়িয়ে বললাম, আচ্ছা ঠিক আছে। এই বলে আমরা খাবার কিনে আনতে চলে যাই। খাবার কিনে এসে আমরা খাবার আমাদের টেবিলের উপর রেখে ভাবলাম গোসল করে আসি। আমি আগে গোসল সেরে বের হয়ে রুমে এসে শুয়ে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম। ইসমাইল দেখলাম সে গামছা আর কাপড় দিয়ে গোসল করতে চলে গেল। আমার বেড ছিল রুমের বাম থেকে কয়েক হাত সামনে, তাই দরজা দিয়ে কেউ ডান দিকে বাথরুমে গেলে সেটা দেখা যায়। আমি দেখলাম ইসমাইল গোসল করতে করতে অনেক দেরি করছিল, তাই আমি রুমের বাইরে বেরিয়ে বারান্দা ঝাড় দিচ্ছিলাম, আর ময়লা যেন রুমে না যায় সেজন্য দরজাটা লাগিয়ে দিয়েছিলাম বাইরে থেকে। ঝাড়ু দিতে ভাবলাম ইসমাইল এত দেরি করছে কেন। এই ভেবে আমি বাথরুমের দিকে গিয়ে দেখলাম বাথরুম শূন্য, কেউ নেই সেখানে, আর বাথরুমের ঝর্ণাটাও বন্ধ ছিল। ইসমাইল কোথায় গেল এটা ভেবে কল করার জন্য রুমে রাখা ফোন নিতে যাচ্ছিলাম। দরজার হাতল খুলে আমি আমার নিজের চোখের উপরেই ভরসা হারিয়ে ফেলি। আমি দেখলাম ইসমাইল ওর বিছানায় বসে বিড়বিড় করে কি যেন পড়ছে চোখ বন্ধ করে। আমি আর নিতে পারিনি, দরজার সামনেই বসে পড়ি। আমি হাঁটুতে মুখ রেখে কাঁদতে থাকি। একটু পর আমার কাঁধে একটা হাতের স্পর্শ পেলাম। আমি তাকিয়ে দেখি আমার কাঁধে ইসমাইলের হাত। আমি আবার দৃশ্যটা বিলিভ করতে পারলাম না। ইসমাইলকে ধাক্কা দিয়ে সরিয়ে আমি বলি, দূর হয়ে যা, আমার থেকে দূরে যা। এই কথা শুনে ইসমাইল হেসে আমাকে বলে, কি রে আবার কেন বানোয়াট কাহিনী বলবি? বাদতে না, চল খাবো, ভীষণ খিদে লেগেছে। ইসমাইলের হাসির পেছনে কিছু একটা ছিল যা আমি বুঝতে পারছিলাম না, কিন্তু আমার মনে হচ্ছিল এই হাসির পেছনে অন্য এক রহস্য আছে। এর মাঝে আমার মা আমাকে কল দেন। নিজেকে সামলে আমি মার সাথে কথা বলি। ওনার সাথে কথা বলে কিছুটা নিজেকে সামলে নেই। মাকে কিছু বলিনি আজকের কথা, কারণ আমার মা হার্টের পেশেন্ট, উনি চিন্তা করবেন ভেবে বলা হয়নি।
ফোন রেখে গামছায় চোখ মুছে আমি ইসমাইলের সাথে খেতে বসি। খাওয়া শেষ করে প্লেট ধুয়ে আমি আর ইসমাইল কিছুক্ষণ ঘুমিয়ে নেই। সন্ধ্যার আগে পরিচিত এক বড় ভাইয়ের সাথে দেখা করতে যাব ভেবে আমি আর ইসমাইল বের হচ্ছিলাম। নিচে নামতেই হোস্টেলের দারোয়ানের দেখা পেলাম। সে আমার আর ইসমাইলের দিকে তাকিয়ে মুচকি হাসছিল। আমি আমার হাসি দেখে বিরক্ত হয়ে যাচ্ছিলাম, কারণ তার হাসিটি যে কেমন ছিল তা আমি ভাষায় বোঝাতে পারবো না। খুব তড়িৎ বেগে দারোয়ানকে পাশ কাটিয়ে আমি চলে এলাম। পেছন ফিরে দেখি ইসমাইল সেই দারোয়ানের সাথে মাথা নুইয়ে তাকে সালাম করছে। আমি কিছুটা বিরক্ত হয়ে ইসমাইলকে ডাক দিয়ে বললাম, দারোয়ানের সামনে মাথা নিচু করলে যে? ও আমাকে বলল এই দারোয়ানের চেহারা অনেকটা নাকি তার মরহুম চাচার মতো, তাই সে এই কাজ করেছে। এরপর আমরা সেই বড় ভাইয়ের সাথে দেখা করতে চলে যাই। বড় ভাইয়ের সাথে দেখা হতেই উনি আমাদের এলাকা ঘুরে চেনালেন আর নাস্তা করানোর জন্য একটি হোটেলে নিয়ে গেলেন। ইসমাইল পান খাবে বলে পানের দোকানে গেল পান কিনতে, আর আমি বড় ভাইকে জিজ্ঞেস করলাম ওই হোস্টেলে যেখানে আমরা আজ উঠলাম ওইটা কেমন। বড় ভাই আমাকে বললেন ওটা অনেক ভালো একটা হোস্টেল, প্রতি বছর অনেক ছাত্র এসে ওঠে, ওর বন্ধু বান্ধব নাকি সেখানে থেকেছে। আমি বড় ভাইকে আর কিছু বলতে পারি নাই, কারণ আমার কথা উনি বিলিভ করবেন না, না করাটাই তো স্বাভাবিক। এর মাঝে ইসমাইল চলে আসে আর আমরা হালকা কিছু খেয়ে হোটেল থেকে বের হই। হোস্টেলের দিকে যাব এমন সময় ইসমাইলের মোবাইলে কল আসে। ওর মামা নাকি ওকে দেখা করতে বলেছে। তখন জানতে পারলাম যে ইসমাইলের মামা নাকি একই শহরে থাকেন। ইসমাইলের নাকি ওর মামার বাসায় ওঠার কথা ছিল, কিন্তু আমার সাথে থাকবে বলে সে আর তার মামার বাসায় ওঠেনি। আমাকে এসব বলে চলে গেল ওর মামার বাসার দিকে। আমাকেও সাথে যেতে বলেছিল, কিন্তু খুব ক্লান্ত থাকার কারণে আমি যেতে চাইলাম না। রুমে ফিরবো বলে চলে আসি হোস্টেলে। কিন্তু হোস্টেলে ফিরে আমার জন্য কি অপেক্ষা করছিল সেই বিষয়ে আমার বিন্দু মাত্র কোনো আইডিয়া ছিল না। আমি হোস্টেলের ওপরের তলায় গিয়ে দেখি সেখানে 13 নম্বর দেওয়া কোনো রুমই নেই। আমি বারান্দার এদিক ওদিক ছোটাছুটি করতে থাকি আর পাগলের মতো রুম খুঁজতে থাকি। রুম খুঁজে না পেয়ে আমি নিচে দারোয়ানের কাছে যাই। সেখানে যাবার আগে আমি আসলেই বুঝতে পারিনি আরো কত অবাক করা জিনিস আমার জন্য অপেক্ষা করছিল। আমি গিয়ে দেখলাম হোস্টেলে সেই দারোয়ানটি আর নেই, তার জায়গায় এক পোশাকধারী আরেকজন লোক দাঁড়িয়ে। আমি তাকে দেখে থমকে গেলাম। এদিকে আমি আসছিলাম, শব্দ পেয়ে দারোয়ান আমার উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম মামা, হাঁপাচ্ছেন কেন? আমি ওনাকে বললাম 13 নম্বর রুম কোথায়? উনি আমাকে পাগলই ভেবে নিলেন আর বললেন, ধুর মামা, কি বলেন, এখানে তো নিচতলা 6টা আর উপরতলায় 6টা, মানে মোট 12টা রুম, 13 কই পাইলেন? আমি রেগে গিয়ে ওনাকে বলি, চুপ করেন, আমার চাবিতে লেখা 13 নম্বর আর আপনি বলছেন 13 নম্বর রুম নেই। এই শুনে উনি আবার আমার উপরে বিরক্ত হয়ে আমাকে চাবি দেখাতে বললেন। চাবি বের করে আমি আবার আরেকটা মানসিক আঘাত পাই। চাবির রিংটায় স্পষ্ট করে লেখা 12। আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, মাটিতে লুটিয়ে পড়ি আর অজ্ঞান হয়ে যাই। একদিনের জন্য এত ঘটনা আমার মস্তিষ্কে অনেক স্ট্রেসফুল ছিল বিধায় আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। দারোয়ান তার থাকার জায়গায় কয়েকজনের সহায়তায় আমাকে ধরে নিয়ে আমার মুখে পানি ছিটিয়ে আমার জ্ঞান ফিরিয়ে এনে আমাকে ধরে বারান্দার শেষ প্রান্তে 12 নম্বর রুমের সামনে এসে বলেন, মামা, এই যে আপনার রুম, বিশ্বাস না হলে চাবি নিয়ে তালা খুলে দেখতে পারেন। এই বলে সে চলে যায়। আমি রুমের দরজায় তাকিয়ে দেখি দরজা খোলা, কোনো তালা ছিল না। আমি রুমে ঢুকে দেখি ইসমাইল বসে আছে। ভাবলাম আমার আগেই হয়তো ও চলে এসেছে, আর দারোয়ান ঘরে বোধহয় যায়নি, তাই ও জানে না আমার অজ্ঞান হবার কথা। যেহেতু লাস্ট ঘটনায় ইসমাইল ছিল না, তাই ওর ওপর সন্দেহ বাদ দিয়ে আমি ওকে জড়িয়ে ধরে কান্নাকাটি করি আর ওকে সব খুলে বলি। ও আমাকে সান্ত্বনা দিয়ে বলে আমি টায়ার্ড, তাই এসব হচ্ছে। এই বলে ও টেবিলে রাখা ওর মামার দেয়া খাবার আমাকে দেখিয়ে বলল তার মামা তার জন্য খাবার পাঠিয়েছে। আমি খাবার খাওয়ার আগে হাত ধুতে গেলে আমার ফোনে একটা কল আসে। মোবাইল বের করে দেখি ইসমাইল। ভাবলাম হয়তো ও বাথরুমে কিছু ভুলে রেখে এসেছে, তাই আমি যেন সেটা নিয়ে যাই, এই জন্য আমাকে কল দিয়েছে। কল ধরতেই আমি আরেকটা ধাক্কা খাই। ধাক্কাটা ছিল এমন, ইসমাইল ফোনের ওপাশ থেকে আমাকে বলছে, কবির বন্ধু, মামা আজ আসতে দিচ্ছে না, আমি আজ আসবো না, কাল সকালে দুপুরে খেয়ে আসবো, সাবধানে থাকিস। এই বলে আমি কিছু বলার আগেই সে ফোন কেটে দিল। আমি বাথরুমের মেঝেতে বসে পড়ি আর ভাবতে থাকি কি হচ্ছে আমার সাথে আর কেনই বা হচ্ছে। আমার খুব ভয় লাগছিল, তবুও নিজেকে আরেকটু সান্ত্বনা দিতে রুমে রাখা খাবারের কথা মনে হতে আমি রুমের সামনে এসে দেখি রুম লক।
তখন আমার মাথায় আসে রুমের চাবি তো শুধু আমার কাছেই, ইসমাইল তো তার মামার বাসায় গেছে, আর চাবি আমার কাছে, তাহলে আমি এখানে এসে রুম খোলা অবস্থায় কিভাবে দেখলাম আর কিভাবেই বা ভেতরে গেলাম? এসব ভাবতে ভাবতে নিচে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করি যে যখন আমাকে দিতে গেল তখন রুম খোলা ছিল কিনা। সে আমার দিকে অসম্ভব বিরক্তি নিয়ে তাকিয়ে বলল যে আমার রুম নাকি তালা বন্ধই ছিল। আমি হতাশ হয়ে পড়ি আর রুমের সামনে গিয়ে তালা খুলে দেখি অন্ধকার রুমে কেমন যেন ধোয়া, আর সেই ধোয়ার মাঝে একটা অবয়ব দেখা যাচ্ছিল যার আকৃতি আমি বুঝতে পারিনি। আমি খুব ভয় পেয়ে যাই আর জলদি রুমের লাইট জ্বালিয়ে দেই আর দেখি কিছু নেই রুমে। আমি ভয়ে ভয়ে রুম থেকে বের হয়ে বারান্দায় এসে ভাবছিলাম এতগুলো বছর আমার সাথে কিছুই হয়নি, এখন এখানে কেন এমন হচ্ছে? আর ওই অবয়বটাই বা কি? বুঝতে বাকি রইল না যে এটা কোনো শয়তানের কাজ। দেরি না করে আমি তৎক্ষণাৎ আমার বাবাকে ফোন দিয়ে ঘটনাগুলি জানাই। আমার বাবা সবটা শুনে আমাকে বললেন আমি যেন আগামীকাল বাড়ি ফিরে আসি। কোনো রকমে রাত পার করে আমি সকালবেলা বাড়ি ফিরে যাব বলে ইসমাইলকে টেক্সট করে দারোয়ানের কাছ থেকে চাবি নিয়ে বাড়ি চলে যাই। বাড়ি আসার পর আমার বাবা আমাকে নিকটস্থ মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যান। উনি আমাকে দেখে আমার কথা শুনে ইশার পর বাসায় আসবেন বলে আমাদের বাসায় পাঠিয়ে দেন। ইশার নামাজের পর হুজুর চলে আসলেন আমাদের বাসায় আর আমাকে আমার রুমে এসে নিয়ে একটা চেয়ারে বসালেন। আমি আমার পড়ার টেবিলে চেয়ারে বসলে উনি একটা স্বচ্ছ কাচের গ্লাসের অর্ধেক পানি ভর্তি করে আনতে বলেন আর সাথে কিছু কালো জিরা আর 1 কোয়া রসুন চাইলেন। এরপর আমার সামনে বসে আমার কাছে থাকা খাতা চেয়ে নেন কিছু লিখবেন বলে। আমি ওনাকে খাতা দিলে উনি আমার নাম সম্পূর্ণ জিজ্ঞেস করে তার নিজের সাথে আনা কলম দিয়ে কাগজের ওপরে একটা নকশা এঁকে তার ওপর আমার নাম লেখেন। আমার সামনে সেই গ্লাসের পানিতে ফেলে দিলেন আর সেই পানিতে গুনে গুনে 7টি কালো জিরা আর 1 কোয়া রসুন ফেলে সেটা একটা সাদা কাপড়ে ঢেকে দিয়ে আমাদের সবাইকে নিয়ে রুমের লাইট অফ করে রুম থেকে বাইরে চলে আসেন। হুজুর আমাদের ড্রয়িং রুমে এসে বসলেন আর 7 মিনিট পর উনি আমাদের সবাইকে নিয়ে আমার রুমে এসে সেই গ্লাসের ওপর থেকে কাপড় সরিয়ে দেখলেন যে রসুনের কোয়াটি কালো হয়ে গিয়েছে আর কালো জিরাগুলো দেখলেন 7টি জায়গায় 8টি কালো জিরা। আমি অবাক হয়ে গেলাম, কারণ উনি কালো জিরা দেখার পর আমি নিজেও তা গুনে দেখেছিলাম, আর রসুনের কোয়াটা কিভাবে কালো হয়ে গেল বুঝতে পারছিলাম না। হুজুর এরপর আমাকে সেই পানি খেতে বললেন। আমি পানি খেয়ে নিলে উনি আমাদের সবাইকে নিয়ে ড্রয়িং রুমে বসে আমাদের বললেন রুমের লাইট অফ করে দিতে, আর যতক্ষণ উনি কথা বলবেন আমাদের চুপ থাকতে হবে। কিছুক্ষণ পর উনি লাইট অন করতে বললেন, আর যা বললেন তা শুনে আমরা অবাক। উনি বললেন আমাদের ওপরে একটা সিলাত জিন চালান দেয়া হয়েছে। সেই জিন এমন এক জিন যারা মানুষের সাথে ছলনা করে আর ধূর্ত এরা। এই জিন নাকি আমার নিজের চিন্তা ভাবনাকেই আমার শত্রু বানিয়ে দিচ্ছিল আস্তে আস্তে। আমি যদি সেখানে আর কয়েকদিন থাকতাম তাহলে নাকি খুব খারাপ কিছু হতে পারত। এই কথা বলে উনি বললেন আজ রাতে উনি এই বান কাটানোর কাজ করবেন, আর যে বান মেরেছিল আমাকে সে আমার কাছের কেউ হলে বান কাটানোর কাজ করলে সে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এই কাজে নাকি পরিবারের মানুষের প্রাণ নাশের ভয় আছে। এই কথা শুনে আমি আর আমার পরিবার ঘাবড়ে যাই। আমার বাবা হুজুরের সাথে কথা বলে বান ছুটানোর জন্য হুজুরকে অনেক রিকোয়েস্ট করেন এবং হুজুর রাজি হন। রাতের বেলা হুজুর আমাকে নিয়ে আমার রুমের বিছানায় বসে বান কাটানোর কাজ করছিলেন। তখন আমার রুমে যেন আমি হাজার মানুষের ফিস ফিস শব্দ পাচ্ছিলাম। একটু পরে হুজুর জোরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এই বলে হুজুর আমাকে বললেন আমি যেন সালাম দিয়ে আমার সাথে যা যা হয়েছে সবকিছু এখন বলি। এরপর সালাম দিয়ে সবকিছু বলা শুরু করতেই আমার রুমে কেমন যেন সব চুরমার হবার আওয়াজ হচ্ছিল। বাসার আশেপাশে মনে হচ্ছিল ঝড় বয়ে যাচ্ছে। একটু পর সব থেমে যায়। হুজুর আমাকে বলেন এবার আমি সেফ। এই কথা বলতেই হঠাৎ আবার ঝড় শুরু হয় আর আমরা পাশের রুম থেকে আমার বাবার চিৎকার শুনতে পাই। বাবা চিৎকার শুনে আমরা উঠে পড়তে চাইলে হুজুর আমাকে ধরে ফেলেন আর বলেন নিয়ম ভেঙো না, যাই হোক কাজ শেষ করে উঠবা। আমি অসহায়ের মতো কাঁদতে থাকি আর হঠাৎ আমার ডান গালিকে একটা জোরে চড় দেয়। আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে দেখি সকাল হয়ে গেছে। আমার বাবা আমার সামনে শুয়ে আছেন নিথর অবস্থায় আর আমার চোয়ালে ব্যান্ডেজ করা। আমার মা আমার পাশে বসেই কাঁদছিলেন। নিজের বাবার মৃত শরীর দেখে আমি যেন পাথর হয়ে গিয়েছিলাম। হুজুর আমাদের বলেন যে সিলাত জিন আমার পিছু নিয়েছিল, সে কোনোভাবেই আমাকে ছেড়ে যাচ্ছিল না। আর সেই জিন হুজুরের ডাকা জিনের মাধ্যমে
পরাজয় মেনে নেয় আর হুজুরের জিনদের কাছে ওয়াদা করে সে আমাকে ছেড়ে দেবে বলে চলে যায়। এরপর হুজুরের জিনগুলো চলে গেলে সে আবার আসে, আর যেহেতু আমাকে নিতে পারল না তাই রাগে বাবার উপর আক্রমণ করে আমার বাবাকে মেরে ফেলে। আর আমাকে নিয়ে যেতে না পারায় রাগ করে আমার গালে চর বসিয়ে দেয়, যার কারণে আমার চোয়াল এখনো পর্যন্ত বাঁকা। এরপর হুজুরের জিনগুলো ধোঁকা বুঝতে পেরে আবার আমার ঘরে এসে সেই সিলাত জিনকে নিয়ে যায়, আর তাই আমি দ্বিতীয়বারের মতো ঝোড়ো আবহাওয়া অনুভব করেছিলাম। এরপর বাবা হারানোর শোকে আমি প্রায় 1 মাস কাটিয়ে দেই। 1 মাস ইসমাইলের কোনো খোঁজ নেওয়া হয়নি। 1 মাস পর হোস্টেল থেকে ভাড়া দেওয়ার জন্য কল আসায় সেখানে গিয়ে দেখি ইসমাইল সেখানে নেই। দারোয়ানকে জিজ্ঞেস করলে সে বলে আমি যাবার দিন রাতে ইসমাইলের রুম থেকে জোরে চিৎকার ভেসে আসছিল, আর ইসমাইলের রুমে গিয়ে দেখে ইসমাইলের গায়ে অসংখ্য কাটা দাগ আর নখের আঁচড়। এরপর তারা ইসমাইলের মা বাবাকে বিষয়টি জানান, আর ইসমাইলকে হাসপাতালে ভর্তি করা হয়। এই বলে দারোয়ান আর কিছু জানে না বলে জানায়। এও বলে যে এরপর আর ইসমাইল নাকি হোস্টেলে আসেনি। আমার বুঝতে বাকি রইল না যে আমার উপরে ব্ল্যাক ম্যাজিক করা বান্দাটি আসলে কে। এরপর হোস্টেলের ভাড়া দিয়ে বাড়ি ফিরে এসে আমি ইসমাইলের বাড়িতে যাই আর জানতে পারি যে ইসমাইলকে বাসায় এনে তার অদ্ভুত আচরণের জন্য তাকে নাকি এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, আর সে হুজুরের সামনে তার সব খারাপ কাজের কথা স্বীকার করে নেয় আর বলে স্কুলে সে সবসময় আমার পেছনে ছিল লেখাপড়ায়, আর ভালো ছাত্র হবার ফলে সবাই আমাকে ভালো চোখে দেখত। ইসমাইল নিজেও ভালো ছাত্র হওয়ায় সে আমার পেছনে থাকা মানতে পারেনি, আর আমার ওপর তার রাগ জন্মায় সেখান থেকেই। ওর মা বাবার ভাষ্য মতে ও বাসা থেকে বেশি বের হতো না, কোথা থেকে যেন কি সব বই এনে পড়তো আর দরজা বন্ধ করে দিয়ে কি সব যেন করত। কিন্তু ছেলে ভালো ছাত্র হওয়ায় ওনারা ভাবতেন যে ইসমাইল হয়তো বই এনে পড়াশোনা করছে। ওনারা বুঝতে পারেননি যে ইসমাইল কালো জাদু বিদ্যা শিখছিল। কিন্তু এ বিষয়ে তার জ্ঞান কম থাকায় ওই জিনটিকে সে কন্ট্রোল করতে পারেনি। আর বাসায় থাকাকালীন একদিন সকালে ইসমাইলের মা বাবা দেখেন যে ইসমাইল আর এই দুনিয়াতে নেই। এই বলে কবির ভাই ওনার ঘটনা শেষ করলেন। আমার ঘড়িতে সময় দেখলাম 1টার একটু ওপরে। আমরা সবাই দীর্ঘশ্বাস ফেললাম, আর উনি আমাদের আবার বললেন ইসমাইলের রাগ তার ওপর ছিল, কিন্তু তার বাবার কি দোষ ছিল, কেন তাকে এতিম হতে হলো। এরপর উনি এও বলেন যে ওনার বাবার মৃত্যুর জন্য উনি ইসমাইলকে কখনোই মাফ করতে পারবেন না, কিন্তু ওনার সাথে ইসমাইল যা করেছে তার জন্য নাকি উনি ইসমাইলকে মাফ করে দিয়েছিলেন।